4। অথচ রিনা তাকে লিখেছিল একদিন, ও আনটু ইউ, শেষ চিঠি তার, কৃষ্ণেন্দু তুমি আমার কাছে মৃত, ডেড টু মি। পরদিন সকালে শরণ লায়েকের বাড়ি থেকে ফিরছিলেন কৃষ্ণস্বামী, প্রায় সারা রাত্রি পরিশ্রম করে শরণের নাতনিকে প্রসব করিয়ে বাড়ি ফিরছেন। ভোরের শালবনে এখনও রাত্রিচরদের আনাগোনা স্তব্ধ হয়নি। পৃষ্ঠা 298। পাখিরাও বাসা ছাড়েনি, কলরব শুরু করেছে শুধু। ফুলেরাও সবে ফুটছে। মাথার উপরে আকাশে বকের ঝাঁক উড়ে উড়ে চলেছে। বিষ্ণুপুরের বাঁধগুলিতে চলেছে আর পাক খাচ্ছে একসঙ্গে সরালি হাঁস। ভোরের বাতাস ক্লান্ত শরীরে বড় ভালো লাগছে। সাইকেলটা থাকলে বড় ভালো হতো। ফিরতে ফিরতে ওই কথাটা মনে পড়ল। মনে পড়েছে কাল রাত্রেই, কিন্তু এতক্ষণ চাপা পড়েছিল, অন্য কোনো চিন্তার অবকাশ ছিল না। আবার অতীত কথা, রিনার কথা মনে পড়েছে। হে ঈশ্বর, মার্জনা করো তুমি। যাকে ভালোবাসে মানুষ তাকে ভুলতে পারে না, পারে না, পারে না। শেষ পর্যন্ত কৃষ্ণেন্দু রিনাকে ভালোবেসেছিল, রিনাও ভালোবেসেছিল। দুজনের বিরোধের মধ্যে আশ্চর্যভাবে সেতু গড়ে উঠেছিল। ভাবলে আজও মনে হয় পরম আশ্চর্য। রিনা ওকে দেখলেই বারান্দা থেকে চিৎকার করে বলতো, ইউ হিদেন। কৃষ্ণেন্দু তখন ধর্ম ঈশ্বর কিছুই মানেন না, তা হিদেনিজম। ম্যাটার আর মাইন্ডের সংজ্ঞাকে মেনে সে নতুন যাত্রা শুরু করেছে। তবু তাকে হিদেন বললে তার গায়ে লাগত, কিন্তু সে সত্য অর্থে নয় বলে নয়, গায়ে লাগত এদেশের মানুষ বলে। মেয়েটার ওপর একটা শোধ নেওয়ার আকাঙ্ক্ষা তার মনের মধ্যে বিক্ষুব্ধ আবেগে ঘুরে বেড়াতো। সামান্য সুযোগে বিচিত্র রূপ নিয়ে বেরিয়ে আসতো। এমনি একটা ঘটনা মনে পড়ছে। এই ঘটনার মাসখানেক পরে, সেপ্টেম্বরের শেষে, মেডিকেল কলেজের ওদের টিম জিতে নিয়ে এলো কলেজ কম্পিটিশনের সবথেকে বড় সিলটা। সেবারকার খেলায় কৃষ্ণেন্দুই ছিল সবচেয়ে ভালো প্লেয়ার। মেট্রন পলি ব্রাউনের ভারী শখ ছিল খেলা দেখার। কলেজের টিমের খেলা থাকলে সেই অজুহাত নিয়ে সে ঠিক গিয়ে তার শখের হাত পাখা নিয়ে সামনেই চেয়ারে বসত। পাশে থাকতো রিনা। কৃষ্ণেন্দু যেন রিনার ওপর শোধ তুলবার জন্যই এমন উন্মাদের মতো দুর্দান্ত বিক্রমে খেলত। রিনা সত্য সত্যই রাখত। কৃষ্ণেন্দুকে হিদেন বলার ঝোঁক তার বাড়তে লাগলো। শিল জিতে কলেজে এসে সেদিন ছেলেরা কৃষ্ণেন্দুকে কাঁধে নিয়ে নাচছিল। রিনা বেরিয়ে এলো বারান্দায়। হঠাৎ কৃষ্ণেন্দুর কি মনে হলো, রিনা হিদেন বলে সম্বোধন করবার আগেই সে চিৎকার করে উঠল, জয় কালী বলেই জিভ কেটে দিল। সঙ্গে সঙ্গে অদ্ভুত কাণ্ড ঘটল। রিনা ছুটে গিয়ে ঘরে ঢুকল। ছেলেদের দল হো হো করে হেসে উঠল। এরপর রিনাকে দেখলে কৃষ্ণেন্দু চিৎকার করে উঠত, জয় কালী। রিনাও বলতো হিডেন। প্রথম দিন হতভম্ব হয়ে ঘরে ঢুকলেও পরে আর হতভম্ব হতো না রিনা। আবার ঘটল আরেকটি ঘটনা। মাসখানেক পর বড়দিনের সময় মিলিটারি স্টুডেন্টসদের সোশ্যাল ফাংশন হলো। তার মধ্যে ছিল কয়েকটা সিলেক্টেড সিন। একটা সিন ছিল ওথেলো থেকে, ওথেলো আর ডেসডিমোনা। ইট ইজ দ্য কজ মাই সোল দিয়ে আরম্ভ ডেসডিমোনার হত্যার দৃশ্য। জন ক্লেটন করেছিল ওথেলো এবং কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ডেসডিমোনার অংশে অভিনয় করেছিল রিনা। ক্লেটনের ওথেলো ভালো হয়নি, কিন্তু চেহারা ও মিষ্ট কণ্ঠস্বরের জন্য এবং বিশেষ করে সহজ অভিনয়ের জন্য রিনার অভিনয়ে প্রশংসা হয়েছিল। কৃষ্ণেন্দু দেখেছিল এই অভিনয়। এরপর কি তার খেয়াল হলো, সে ওথেলো নাটকের ওই দৃশ্যটা মুখস্থ করে ফেললে এবং যখন তখন ইট ইজ দ্য কজ বলে সলিল বাকিটুকু আবৃত্তি শুরু করে দিত। রিনা তিক্ত হয়ে কৃষ্ণেন্দুর সামনে বের হওয়া ছেড়ে দিল। তবুও কৃষ্ণেন্দু শূন্য বারান্দার দিকে তাকিয়ে চিৎকার করত, ইট ইজ দি কজ। পৃষ্ঠা 299। এরপর হঠাৎ একটি ঘটনায় সব কিছু উল্টে গেল। নাটকীয়ভাবে নয়, অত্যন্ত সাধারণভাবে, স্বচ্ছন্দ গতিতে।
আগে সেই পরিবর্তনের সময় কৃষ্ণেন্দুর কাছে বিস্ময়কর বলে অবশ্যই মনে হয়েছিল, কিন্তু আজ বনপথে চলতে চলতে প্রসন্ন ম্লান হাসি ফুটে উঠল কৃষ্ণস্বামীর মুখে। কিসের বিস্ময়, কোথায় বিস্ময়ের কারণ? মানুষের মধ্যে প্রাণ ধর্মের এই স্বভাব, এই তো ঈশ্বরের তপস্যা মানুষের দেহের বেদিতে। গুণের আসরে মানুষের সঙ্গে মানুষের প্রতিযোগিতা, যেমন তার স্বভাব, প্রতিযোগিতার পর গুণগ্রাহিতাও তার তেমনি প্রকৃতি ধর্ম। মাস 8 পরের বছর ফুটবলের সময় ইউনিভার্সিটি শিল্ড কম্পিটিশনে মেডিকেল টিম যাওয়ার কথা ঠিক হলো। আইএমডি এবং এমবি কোর্সের ছেলেদের মিলিত টিম। ক্লেটন এবং কৃষ্ণেন্দু দুজনেই নির্বাচিত হলো। সিলেকশন হওয়ার পরই দুজনে দেখা হলো সিঁড়িতে। দুজনেই একসঙ্গে বলে উঠল হ্যালো। দুজনেই একসঙ্গে হাত বাড়ালে, পরস্পরের হাত চেপে ধরলে। দুজনেই বললে তুমি থাকলে আমি ভাবি না। টুর্নামেন্টে ওরা ফাইনাল পর্যন্ত গিয়েছিল, ফাইনালে হারলো। খেলাটা হয়েছিল বম্বেতে। ফিরে যখন এলো তখন ওরা দুজনের অন্তরঙ্গ হয়ে গিয়েছে। ফিরে এসে ক্লেটনই ওকে নিয়ে গেল পলি ব্রাউনের বাড়ি। চলো এবার রিনার সঙ্গে মিটমাট করো। সে বেচারার অত্যন্ত দুঃখ সে তোমার কাছে হেরেছে। পলি ব্রাউন ভারী খুশি হয়েছিল। এই দুর্দান্ত ছেলেটির কলেজের সর্বজনপ্রিয়তা দেখে আশ্চর্য হতো, এবং কলেজের সর্বজন থেকে সেও আলাদা নয়। সে তাকে সম্বর্ধনা করে বলেছিল ওথেলো দি টার্বুলেন্ট মুর। তারপরেই হেসে বলেছিলেন ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ। তুমি ওটা বেশ বলো, আমার ভালো লাগে, কিন্তু রিনাকে চটাবার জন্য কেন বলো, ইউ নটি বয়। রিনা তখন ঘরের দরজায় দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছিল। ক্লেটন বলেছিল লেট বাইগনস বি বাইগনস, শেক হ্যান্ডস ইউ টু অ্যান্ড বি ফ্রেন্ডস। কৃষ্ণেন্দু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলেছিল আমি ক্ষমা চাইছি। রিনা হাত বাড়িয়ে কৃষ্ণেন্দুর হাত চেপে বলেছিল উই আর ফ্রেন্ডস। আলাপের মধ্যে হঠাৎ পলি ব্রাউন এসে বলেছিল ওটা তুমি একবার আবৃত্তি করো, ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ। ওইটে সত্যি ওটা তুমি খুব ভালো করো। তোমার হোর্স ভয়েস অ্যান্ড ইউ ক্যান পুট লাইভলি ইমোশন ইন ইট। রিনা বলেছিল অ্যান্ড বলেই চুপ করেছিল। ক্লেটন জিজ্ঞেস করলো কি? রিনা হেসে বলেছিল তোমার থেকে অনেকটা বেশি ওথেলোর মতো, টল, মোর লাইক, ইজ নট ইট? কৃষ্ণেন্দু বলেছিল কিন্তু তোমার চেয়ে ভালো ডেসডিমোনা আমি কল্পনা করতে পারি না, আমার মনে হয় পারফেক্ট। ক্লেটন বলেছিল তাহলে তোমরা দুজনে গোটা সিনটা করো। লেট আস এনজয় অ্যান্ড মেক দি মেমোরি অফ দ্য ফার্স্ট মিটিং আনফরগেটেবল। থাক চিরস্মরণীয় হয়ে আজকের এই পরিচয়ের স্মৃতি। পৃষ্ঠা 300। জেমস ব্রাউন একবার এসেই চলে গিয়েছিল। লোকটা অদ্ভুত। অদ্ভুত ঠিক নয়, ও সেই সব ইংরেজদের একজন যারা এদেশের এক একজন ছোটোখাটো লাট সাহেব। কালা মানুষদের সঙ্গে কথা কইতেও ঘেন্না, এবং গোড়া খ্রিশ্চান হিসেবে হিদেনদের ছুলে হাত ধোয়। নিঃস্ব, তাই নিঃশব্দে থাকে। রিনা ব্রাউন সাহেবের ঘরের দিকে তাকিয়েই আপত্তি জানিয়েছিল, কিন্তু ক্লেটন ব্রাউনের কাছে গিয়ে অনুমতি আদায় করে এনেছিল। ব্রাউন সাহেব প্রশ্ন করেছিল শুধু ভালো ছেলে কলেজে পড়ে না ভালো ঘরের ছেলে? ক্লেটন বলেছিল বোথ। তাহলে অবশ্য অনুমতি দিতে পারি। উঁচু জাত ওদের মধ্যে? হ্যাঁ, হি ইজ আ গুপ্তা। উই হ্যাভ সো মেনি গুপ্টাস amongst our professors. Yes, I know. Guptas, I know, yes. অনুমতি দিয়েছিল ব্রাউন সাহেব। ওরা গোটা সিনটাই আবৃত্তি করেছিল। একটা কাণ্ড ঘটেছিল শেষের দিকে। ডেসডিমোনাকে হত্যা করার সময় সে যখন ইট ইজ টু লেট বলে তার গলা টিপে ধরার অভিনয় করছে, রিনা যখন ও লর্ড 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 বলে কাতর চিৎকার করছে, তখন সেই মুহূর্তে সেই আয়াটি রিনা রিনা বলে আর্তনাদ করে ঘরে এসে ঢুকে কৃষ্ণেন্দুর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে ধরেছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও। যেন একটা বিশ্বস্ত কুকুর হিংস্র হয়ে উঠেছে। চমকে সরে দাঁড়িয়েছিল কৃষ্ণেন্দু।
রিনা তাড়াতাড়ি উঠে বসে ওকে সান্ত্বনা দিয়েছিল। আশ্চর্য হয়ে গিয়েছিল কৃষ্ণেন্দু। রিনা সান্ত্বনা দিয়েছিল পরিষ্কার মেদিনীপুর, মানভূম, বাঁকুড়া অঞ্চলের খাস বাংলা ভাষায়। মিছা মিছা, এইসবই মিছিমিছি, এইসব থিয়েটারের বক্তৃতা। ওঘর থেকে জেমস ব্রাউন এসে দাঁড়িয়েছিলেন দরজায়, ভয়ার্ত পশুর মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে। সে মেয়েটা স্তব্ধ মুখ হয়ে গিয়েছিল। এক মুহূর্ত মুখ থেকে চিৎকার করে উঠেছিল, আমার মেয়েটাকে নিকালো, ই ঘর সে নিকালো, ইউ বিচ, গেট আউট। ব্রাউন ফেটে পড়েছিল রাগে। কৃষ্ণেন্দু একটু অস্বস্তি বোধ করেছিল। মেয়েটির হাত ধরে রিনাই এ ঘর থেকে ওর ঘরে নিয়ে গিয়েছিল। পলি ব্রাউন সামলে ছিল জেমস ব্রাউনকে। ক্লেটন হেসে বলেছিল কৃষ্ণেন্দুকে, দ্যাট নেটিভ ওম্যান রিনাকে 1 মাস বয়স থেকে মানুষ করেছে। অত্যন্ত ভালোবাসে রিনাকে, ওকে অপছন্দ করে না, বাট ইউ সি হি ডাজ নট লাইক ইট। মিস্টার ব্রাউন অকৃতজ্ঞ নন। তিনি ওকে তাড়িয়ে দিতে চাননি, দেনওনি, কিন্তু ওই যে মায়ের মতো ভালোবাসতে চায়, নিজের মেয়ের মতো দেখতে চায়, সে উনি বরদাস্ত করতে পারেন না। ইউ নো মিস্টার ব্রাউন ইজ এ পাক্কা সাহেব। শুধু তাই নয়, ব্রাউন একজন গোঁড়া খ্রিশ্চানও বটে। সেই মুহূর্তেই রিনা ফিরে এসেছিল। রিনা সে ছবি এখনও মনে আছে। একবার তাকাচ্ছিল যে ঘরে ওই মমতায় আবদ্ধ মুখ পশুর মতো তার ওই ধাত্রী আছে সেই ঘরের দিকে, আবার তাকাচ্ছিল বাপের দিকে। হঠাৎ সে এক সময় ঘর থেকে বের হয়ে চলে গিয়েছিল নিজের ঘরের দিকে। পৃষ্ঠা 301। পলি ব্রাউন ফিরে এসে কৃষ্ণেন্দুকে বলেছিল, আমি অত্যন্ত দুঃখিত গুপ্তা, তুমি এটা মনে রেখো না। তুমি জানো না মেয়েটা বড় আনক্লিন ইন মাইন্ড এবং কিছুটা আউট অফ মাইন্ড, পাগল খানিকটা। রিনা ঘুমোয় আর ও টুকটাক করে। একটু চুপ করে থেকে প্রসঙ্গটা ছেড়ে দিয়ে বলেছিল, খুব খুশি হয়েছি, আর কি সুন্দর আবৃত্তি করলে তুমি। আবার এসো প্লিজ, প্লিজ ডু কাম। ক্লেন্টনের সঙ্গে ওর প্রীতির সম্পর্কটাই ছিল গায়ের জোরের ব্যাপার নিয়ে। ওদের হোস্টেলে গিয়েই পাক্কা কথা পাঞ্জা কষা থেকে শুরু হতো। ঘরে ঢুকেই হাতখানা বাড়িয়ে বলতো, কাম অন। তারপর নানান রকমের প্রতিযোগিতা চলতো, এবং যেটি বিস্ময়কর মনে হতো ক্লেটনের কাছে, সেইটি সে পলি ব্রাউনের বাড়িতে কৃষ্ণেন্দুকে টেনে নিয়ে গিয়ে আবার করিয়ে তবে ছাড়ত। শুকনো নারকোল শুধু হাতের জোরে ছাড়িয়ে মাথায় ঠুকে ভেঙে খাওয়া দেখে প্রশ্ন করেছিল, পাথর না কাটলে রক্ত পড়ে? হেসে বলেছিল কৃষ্ণেন্দু। একদিন 50টা সিদ্ধ ডিম খাওয়ার পরিচয়ও দিয়ে আসতে হলো ব্রাউনদের বাড়িতে। এর মধ্যে কখন যে রিনা এবং সে বান্ধবী এবং বন্ধুতে পরিণত হয়েছিল তার সঠিক দিনটি নির্ণয় করা কঠিন। তবে তিলে তিলে গড়ে উঠেছিল এই বন্ধুত্ব। হঠাৎ কোনো একদিনের আকস্মিক ঘটনার ফলে বা একদিনের আকস্মিক কোনো আবেগের উচ্ছ্বাসে নয়, অত্যন্ত সহজভাবে স্বচ্ছন্দ গতিতে, এই ফুল ফোটার মতো। হ্যাঁ, ফুল ফোটার মতো। ফুল যেদিন ফোটে সেদিন সূর্যোদয়ের আগেও তার বর্ণ গন্ধের ঘোষণা কাউকে ডাক দেয় না। যখন ফোটে তখন তার বর্ণশোভা গন্ধের নিমন্ত্রণ ছড়িয়ে পড়ে। তেমনি করেই পরস্পরকে ওরা জানালে একদিন। ক্লেটন 2 বছর ফেল করে যখন পাশ করে বের হলো, তখন কৃষ্ণেন্দু 6th ইয়ার। কৃষ্ণেন্দু তখন শুধু খেলার আসরেই খ্যাতিমান নয়, শুধু দুর্দান্তপনাতেই সর্বজন পরিচিত নয়, বিদ্যার ক্ষেত্রেও তার জীবনদীপ্তি প্রকাশ পেতে শুরু করেছে। চিকিৎসার কয়েকটি পদ্ধতিতে তখনই সে পাকা চিকিৎসকের মতো নিপুণ হয়েছে। কলেরায় স্যালাইন ইনজেকশন এবং ইন্ট্রাভেনাস ইনজেকশনে সে পটুত্ব অর্জন করেছে। সে পটুত্ব এমন যে কলেরা কেসের কলে নাম করা ডাক্তারেরা তাকে সাহায্যের জন্য ডাকেন। ইনজেকশন সেই দেয়, ডাক্তার উপস্থিত থাকেন, তাতে তার উপার্জন হয়। সালভারসান ইনজেকশন দেওয়ার জন্য তো তখন সে সদ্য পাশ করা বন্ধু ডাক্তারের নামে একটি চেম্বার খুলেই বসেছে। এতে ক্লেটন তাকে সাহায্য করেছিল অনেক। অ্যাংলো ইন্ডিয়ানদের মহলে ওকে পরিচিত করে দিয়েছিল। ক্লেটন ওকে তখন স্যুট পরা ধরিয়েছে। ধুতি কামিজ পরা ডাক্তারের কাছে আসতে চায় না। অর্থের অভাব হতো না, নিজেই রোজগার করত। ক্লেটন পাশ করলো। ওদের পাশ করলেই চাকরি, নতুন চাকরি নিয়ে চলে যাবে।
মিলিটারি স্টুডেন্টরা বিদায়ী দলকে অভিনন্দন জানালে। ক্লেটনের উদ্যোগেই ওথেলোর সেই দৃশ্যটি অভিনীত হলো। তারই প্রস্তাবে কৃষ্ণেন্দু, ওথেলো, ডেসডেমোনা, কৃষ্ণেন্দু, ওথেলো, ডেসডেমোনা, রিনা। ওই অভিনয়ের মধ্যেই কৃষ্ণেন্দু আবেগপ্রবণ চাপা গলায় যখন ঘুমন্ত ডেসডেমোনার মুখের ওপর ঝুঁকে পড়ে বললে, আই উইল স্মেল দি অন দি ট্রি, তখনই সে যেন আত্মভরা হয়ে গেল। পৃষ্ঠা 302। সেই হিন্দু, সে কালা আদমি অভিনয় ক্লেটনের আগ্রহে ওথেলোর পাঠ পেয়ে থাকলেও ডেসডেমোনা রিনা ব্রাউনকে চুম্বনের অধিকারও ছিল না। আত্মহারা আবেগ সত্ত্বেও ওখানটায় সংবরণ করলে নিজেকে। কিন্তু সো সুইট ওয়াজ নেয়ার সো ফেটাল, আই মাস্ট উইপ, বাট দে আর ক্রুয়েল টিয়ার্স, দ্য সরোজ হেভেনলি। বলতে বলতে তার বড় চোখ দুটি থেকে জলের ধারা নেমে এলো। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল। কোনো রকমে সে শেষ করলে, ইট স্ট্রাইকস ওয়ের ইট ডাথ লাভ, শি ওয়েক্স। রিনা ব্রাউন চোখ বুজেও অনুভব করছিল সেই আবেগের স্পর্শ। চোখ মেলে দেখলে কৃষ্ণেন্দুর চোখে জলের ধারা। সে অভিভূত হয়ে গেল মুহূর্তের জন্য। পর মুহূর্তে সে অনুভব করলে আরও কিছু, প্রখর স্পষ্ট হয়তো নয়, তবু অন্ধকারাবৃতের মতো অব্যক্ত নয়, কুয়াশার মধ্যে বর্ণের আভাসের মতো অস্পষ্ট। অস্পষ্ট থাকলেও অজ্ঞাত থাকেনি পরস্পরের কাছে। এরপর দুজনের দেখা হলেই একটা কম্পন বুকের মধ্যে অনুভব করত। রিনা কৃষ্ণেন্দুকে পরে বলেছিল কথাটা। রিনা প্রকাশ করবার ভাষা পাচ্ছিল না, কৃষ্ণেন্দুই জুগিয়ে দিয়েছিল। ইনভার্টেড কমার মধ্যে, তুমি বলছো অন্ধকার কেটে গিয়ে কুয়াশার মধ্যে রামধনুর রঙের আভাসের মতো? জানো তো, কালো কোনো রং নয়, কালো হলো রঙের অভাব, বর্ণশূন্যতা। ইনভার্টেড কমা ক্লোজ। রিনা বলেছিল, দ্যাটস ইট। বলেছিল আবার ইনভার্টেড কমার মধ্যে। তারপর তুমি যখন বললে, থিঙ্ক অফ দাই সিনস, আমি বললাম, দেয়ার লাভস আই বেয়ার টু ইউ। সেই মুহূর্তে আমারও চোখ ফেটে জল বেরিয়ে এলো। ইনভার্টেড কমা ক্লোজ। অভিনয়ের শেষে কেউ কারুর সঙ্গে কোনো কথা না বলেই চলে গিয়েছিল। পরস্পরের সঙ্গে দেখা করেনি 7 দিন। শুধু তাই নয়, কৃষ্ণেন্দু কেমন হয়ে গিয়েছিল। কিছুদিন আগে লেখা বাবার চিঠিখানা বারবার পড়তো আর ভাবত। বাবা কলকাতায় এসেছিলেন হঠাৎ। 1 মাসের ওপর সে চিঠি দেয়নি। চিন্তিত হয়ে তিনি চলে এসেছিলেন। আরও একটা কারণ ছিল, ওদের গ্রামের হরিবিলাস বসু কলকাতায় থাকেন। তিনি দেশে গিয়ে বলেছিলেন, ছেলে যে সাহেব হয়ে গেল শ্যামসুন্দর কাকা। কোট প্যান্ট পরে সাহেব মেমদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে টেবিলে বসে খাচ্ছে। আমি নিজের চোখে দেখে এলাম। বাবা পরদিনই কলকাতায় এসে ধর্মতলার চেম্বারে উঠেছিলেন। ওই ঠিকানায় সে ইদানিং ব্যবহার করত মেসের ঠিকানার পরিবর্তে। বোধহয় ওর মধ্যে প্রতিষ্ঠার একটা প্রচ্ছন্ন মোহ বা অহংকার ছিল। সুবিধে ছিল, চিঠিপত্র পেতে গোলমাল হতো না। কৃষ্ণেন্দু তখন চেম্বারে একটি ফিরিঙ্গি মেয়েকে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দিচ্ছে। তার সঙ্গের আরেকটি মেয়ে বাইরে বসে আছে, আর 2টি রোগী অপেক্ষা করছে। সবই সালভারসানের কেস। এদিক দিয়ে এদের মানসিকতা বৈজ্ঞানিক, এরা লজ্জা করে না। এসে সোজাসুজি বলে, ওয়েল ডক, আমার সন্দেহ হচ্ছে, এবং সন্দেহের কারণও আছে যে আমার খারাপ অসুখ হয়েছে, দেখো তো অনুগ্রহ করে। এবং যথেষ্ট পারিশ্রমিক দিয়ে চিকিৎসা শেষ করে ধন্যবাদ জানিয়ে ওরা চলে যায়। এদেশের লোক শুধু গরিবই নয়, কৃপণও বটে। ডাক্তারের ফি নিয়েও দর করে, ফাঁকিও দেয়। পৃষ্ঠা 303। মেয়েটির ইঞ্জেকশন শেষ করে চেম্বার থেকে বেরিয়ে সে বাবাকে দেখেছিল। মেয়েটি তখনও টেবিলে শুয়ে বিশ্রাম নিচ্ছে। বাবাকে দেখে বিস্মিত হয়েছিল সে। হ্যাঁ, 1 মাসের ওপর 38 দিন চিঠি দাওনি, চিন্তিত হয়ে এসেছি। বাবা তার মুখের ওপর স্থির দৃষ্টিতে তাকিয়ে তাকে যেন পড়তে চেষ্টা করছিলেন। আমি তো চিঠি দিয়েছি, আমরা তো পাইনি। হঠাৎ মনে পড়ে গিয়েছিল একখানা পত্র লিখেছিল ডাকে দেওয়ার জন্য। চেম্বারে ঢুকে ব্লটিং প্যাডটা তুলে চিঠিখানা বের করেছিল। অপরাধীর মতোই চিঠিখানা হাতে নিয়ে বাবার কাছে ফিরে এসে বলেছিল, কাজের মধ্যে ভুলে গিয়েছিলাম, ফেলা হয়নি। বাবা বিচিত্র হাসি হেসেছিলেন। তারপর ও সম্পর্কে আর কোনো প্রশ্ন না করে প্রশ্ন করেছিলেন, এরা সব রোগী? তুমি
একজন ডাক্তার বন্ধু চিকিৎসা করেন এখানে, তাকে সাহায্য করি। আপনার আশীর্বাদে আমি পাশ করা ডাক্তারদের চেয়ে ভালো ইঞ্জেকশন দিই। এই সময় এসেছিল ক্লেন্টন এবং রিনা। হ্যালো ম্যান। কৃষ্ণেন্দু তাড়াতাড়ি তার বাবার পরিচয় দিয়ে বলেছিল, ক্লেটন, ইনি আমার বাবা। ইনি আমার বন্ধু। আমাদের কলেজেই পড়েন জন ক্লেটন, আর ইনি রিনা ব্রাউন, বন্ধু আমার। গ্র্যান্ড ওল্ড ম্যান। ক্লেটন সত্যিই খুশি হয়ে বেশ সম্মান দেখিয়ে কথা বলেছিল। রিনা এক দৃষ্টে তাকে দেখেছিল। বাবা আর থাকেননি, চলে গিয়েছিলেন। দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি গিয়ে উঠেছিলেন। কালীঘাটে তিনি চলে গেলে রিনা বলেছিল, হি ইজ আ ট্রু হিন্দু, আ টিপিক্যাল ব্রাহ্মণ। আমার ভারী ভালো লাগলো। কি মিষ্টি কথা। অ্যান্ড ইউ টার্বুলেন্ট মুর, আ রাইটার, হিজ সন। তারপর বলেছিলেন, কি নাম বলো তো সেই ব্রাহ্মণের ছেলে যে বিদ্রোহ করে দেবতা ভেঙেছিল? ইয়েস, কালা পাহাড়, ব্ল্যাক মাউন্টেন। হেসেছিল কৃষ্ণেন্দুই ওদের কাছে কালা পাহাড়ের গল্প বলেছে। পরদিন হাওড়া স্টেশনে সে বাবাকে ট্রেনে তুলে দিয়ে এসেছিল। বাবা কথা কমই বলেন। ট্রেনে চড়ে একটি কথাও বলেননি। ট্রেন ছাড়বার সময় শুধু বলেছিলেন, সাবধানে চলো। হাসি পেয়েছিল কৃষ্ণেন্দুর। সাবধানে চলতে হবে কেন? বাড়ি গিয়ে চিঠি লিখেছিলেন বাবা। লিখেছিলেন, ইচ্ছা ছিল আসিবার সময় তোমার সম্মুখেই সকল কথা বুঝাইয়া বলিয়া আসি, কিন্তু সাবধানে চলিবে এ কথা ছাড়া আর কোনো কথা বলিতে পারি নাই। পত্রেও সকল কথা খুলিয়া লিখিতে বসিয়াও লিখিতে কেমন যেন বাধা অনুভব করিতেছি। তোমার মাকেও এসব কথা বলিতে পারিতেছি না। তাহা হইতে আমার মনের অবস্থা বুঝিতে পারিবে। মনে হইতেছে উচিত হইবে না। তুমি উপযুক্ত পুত্র। বিদ্যা বুদ্ধিতে তুমি যখন সুখ্যাতি পাইতেছ, তখন কি করিয়া মন্দ বলিব? কিন্তু তবু বলিতেছি, আমার ভালো লাগিল না। মনে হইতেছে ভালো হইবে না, যেন বড় বেশি আগাইয়া যাইতেছ। আমাদের শাস্ত্রে বলে, উপনয়নের সময় 3 পায়ের বেশি অগ্রসর হইতে নাই। পৃষ্ঠা 304। তাহাতে আর ফিরিবার উপায় থাকে না। আমার মনে হইতেছে 3 পায়ের বেশি অগ্রসর হইয়াছ তুমি। অপরদিকে বলে, 7 পা একসঙ্গে পথ হাঁটিলে অবিচ্ছেদ্য বন্ধুত্ব হয়। দেখিলাম কলকাতায় তুমি অনেক পা অনেকের সঙ্গে হাঁটিয়াছ। 7 পা কিনা জানি না। সপ্তপদ পূর্ণ না হইয়া থাকিলে আর আগাইও না। গোবিন্দ তোমাকে রক্ষা করুন। সপ্তপদ পূর্ণ হইয়া থাকিলে তিনি যেন আর 2 পদ তোমাকে আগাইয়া দেন। চিঠি পেয়েও কৃষ্ণেন্দু হেসেছিল। বাবার অমূলক আশঙ্কায় না হেসে করবে কি? আর আশঙ্কা অমূলক না হলে পাথরের গোবিন্দের রক্ষা করার শক্তিই বা কোথায়? কিন্তু এই ঘটনায়, অর্থাৎ ক্লেটনের বিদায় উৎসব উপলক্ষে ওথেলোর অভিনয়ের মধ্যে আকস্মিকভাবে নিজের যে প্রকাশ তার নিজের কাছে ঘটল, তারপর আবার চিঠিখানা খুলে বারবার না পড়ে সে পারেনি। কয়েকদিন পর পেয়েছিল মায়ের চিঠি। তার অভয়দায়িনী উদার দৃষ্টি মা লিখেছেন, তোর বাবা ভয় পেয়েছেন। তিনি রাগ করলে আমি বুঝতাম, হয়তো সহ্য করতে পারছেন না তোর সত্যকে, বুঝতে পারছেন না তোর ন্যায়কে, তাই রাগ করছেন। কিন্তু ভয় যখন পেয়েছেন, তখন যে চিন্তা আমারও হচ্ছে কালো। ওরে, তুই নিজে হিসেব করে দেখিস। তা সে করেছিল, নিজেই হিসেব করেছিল। ক পা সে ছেড়ে এসেছে, ক পা এগিয়েছে রিনার সঙ্গে। হিসাব করতে বসে আবার মনের জোর ফিরে পেয়েছিল। স্কুল 1 পা, সেন্ট জেভিয়ার্স 1 পা, মেডিকেল কলেজ 1 পা, 3 পা হয়ে গেছে। সে জানে উপনয়নের সময় 2 পায়ের পর শেষ পা ফেলার সময় পিতা বা উপনয়নদাতাই পাখানি ধরে পিছিয়ে দেন। ঘরে সংসারী হয়ে আবদ্ধ হয়। বদ্ধ অবস্থাতেই জীবন কেটে যায়। মানুষের প্রাণ বদ্ধ জলার মতো বাষ্প হয়ে পুনর্জন্মের জলধারা হয়ে ঝরে প্রবাহের কামনা করে। সে যদি নদীর স্রোতের গতি পেয়ে থাকে, তবে তাতে খেদের কি আছে? হ্যাঁ, সে গতি সত্যিই সে পেয়েছে। অনেক দূর চলে এসেছে। তাকে রক্ষা করবার জন্য গোবিন্দের প্রয়োজন নেই। পাথরের বিগ্রহ গোবিন্দের নাগালের বাইরে। সে গোবিন্দ সজীব সত্য হলে সে তাকে মানবে, তার সামনে গিয়ে তবে দাঁড়াবে। কল্পনার গোবিন্দকে সে তো মানে না। বিজ্ঞানের তথ্যগুলি সে তার সম্মুখে নতুন পথ খুলে দিয়েছে। তার কোনো পথই তো পুরাণের বৈকুণ্ঠের দিকে যায়নি। আর রিনার সঙ্গে কত পদ হলো। যত পদই হোক, সপ্তপদ হয়নি।
এবং ও পথে আর পদক্ষেপ করবে না স্থির করেছিল, কারণ রিনা ক্লেটনের মনোনীত বধূ। ক্লেটন তার বন্ধু। এখানে সে বাবা মার চিঠি না মেনেও সাবধান হলো। পরদিন থেকে রিনাদের বাড়ি যাওয়া ছেড়েই দিলে। রিনাই চিঠি লিখলে ও তার জবাব দিলে। জনি ছিল, জনির সঙ্গে যেতাম, জনি চলে গেছে। আমার সামনে পরীক্ষাও বটে। জনি ফিরে এলে যাব, আমার দোষ নিও না। জন ক্লেন্টন চলে গেছে মিলিটারি ট্রেনিংয়ে। বাবা সাহেব, অতীতকালের স্মৃতিকথাকে ডুবিয়ে দিয়ে বর্তমান যেন কথা কয়ে উঠল। কে তাকে ডাকলে? কে? থমকে দাঁড়ালেন কৃষ্ণস্বামী। কারো অসুখ নাকি? সকালে পয়দলে কোথাকে যাবেন গো? সাইকেল কি হলো? কোনো গ্রাম থেকে মাথায় কলসি এবং পাটের শাকের বোঝা নিয়ে কয়েকজন লায়েক চলেছে বিষ্ণুপুরের দিকে। পৃষ্ঠা 305। পথে বাবা সাহেবকে দেখে স্মিত হাস্যের সঙ্গে আত্মীয়ের মতো প্রশ্ন করছে। পথ ভুল হয়ে গেছে কৃষ্ণস্বামীর। বনের মধ্যে পথ ভুল একটা সাধারণ ব্যাপার। নিজের আস্তানার পথ ফেলে অনেকটা চলে এসেছেন। বন প্রায় শেষ হয়ে আসছে। বন শেষ হলেই একেবারে বিষ্ণুপুরের প্রান্তভাগে উঠবেন, একেবারে যমুনা বাঁধের কাছাকাছি। থমকে দাঁড়ালেন কৃষ্ণস্বামী। ফিরবেন এখান থেকে? না, একবার যাবেন লালবাঁধের ধারে। লালবাঁধের পাড়ের ওপর সেই পাথরখানাকে স্পর্শ করে যাবেন, যেখানের ওপর রামকৃষ্ণ পরমহংস বসে বিশ্রাম করেছিলেন। মনের মধ্যে অবাধ্য স্মৃতির পীড়ন আর তিনি সহ্য করতে পারছেন না। মুছে যাক অতীতকালের সব স্মৃতি, মুছে যাক। পরশ পাথরের ছোঁয়াতে লোহা সোনা হয়। ওই বৈরাগী শ্রেষ্ঠের আসনখানার স্পর্শে তার মন বৈরাগ্যে ভরে উঠুক। বৈরাগ্যের গেরুয়ার ছাপে সুখ দুঃখ হাসি কান্নার রামধনুর 7 রং নিঃশেষে ঢেকে থাক।